সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রাক কথন থেকে যে আলোচ্য বিষয়টি রয়েছে আধুনিক রাষ্ট্রের প্রাথমিক উদ্ভব এ সম্পর্কে আলোচনা করে নেব। এর আগের ভিডিওগুলিতে আমরা আলোচনা করেছিলাম পোপতন্ত্র কি, রাজতান্ত্রিক ব্যবস্থা কি এবং নতুন যে সমস্ত যন্ত্রপাতির আবিষ্কার হয়েছিল, বিভিন্ন ধরনের আবিষ্কারের যুগ, সে সমস্ত কিছু সম্পর্কে আমরা আলোচনা করে নিয়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে একটি পোপতান্ত্রিক ব্যবস্থা ইউরোপের সমাজ ব্যবস্থাতে জনপ্রিয় হয়ে উঠেছিল, যেখানে গির্জা বা চার্চকে কেন্দ্র করে পোপদের প্রাধান্য বৃদ্ধি পাচ্ছিল এবং সেখানে রাজতন্ত্রের ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে গিয়ে পোপদের ক্ষমতা বা পোপদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে পোপদের ক্ষমতা কিভাবে লোপ পেয়ে পুনরায় রাজতান্ত্রিক ব্যবস্থা স্থাপিত হয়েছিল, রাজারা কিভাবে তাদের অধিকার স্থাপন করেছিল এবং কিভাবে ধীরে ধীরে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের উদ্ভব হয়েছিল, তাই মূলত আমাদের আজকের আলোচ্য বিষয়। দেখো, প্রথম যে পয়েন্টে রয়েছে মধ্যযুগীয় রাষ্ট্রের ধারণা। যখন পোপদের শাসন ব্যবস্থা ছিল বা পোপতান্ত্রিক ব্যবস্থা ছিল, তখন কি না একটি বিশ্বজনীন শাসন ব্যবস্থা বা বিশ্বজনীন সাম্রাজ্য ব্যবস্থার ধারণা ছিল। বিশ্বজনীন শাসন ব্যবস্থা অর্থাৎ কি, সমগ্র বিশ্বে একটি মাত্র শাসন ব্যবস্থা থাকবে, এ ধরনের একটি শাসন ব্যবস্থা প্রচলনের ধারা ছিল। সমগ্র বিশ্ব অর্থাৎ কি, সমগ্র ইউরোপে একটি মাত্র শাসন ব্যবস্থা, যেটি কি পোপতান্ত্রিক শাসন ব্যবস্থা, এর মধ্য দিয়ে শাসন ব্যবস্থা পরিচালিত হওয়ার কথা বলা হয়েছিল। এখন তোমরা নিজেরাই ভাবো যে যদি একটি সমগ্র ইউরোপ মহাদেশ, যেটা আমাদের এশিয়া মহাদেশ, সে জায়গায় সমগ্র ইউরোপ মহাদেশে একটি মাত্র শাসন ব্যবস্থা পোপদের দ্বারা সমস্ত রাষ্ট্রের মধ্যে তাদের ক্ষমতা বিস্তার করা হয়, অধিকার স্থাপন করা হয়, সেক্ষেত্রে তো ক্ষমতা খুব সুপ্রতিষ্ঠিত ভাবে বা সুসজ্জিত ভাবে প্রতিষ্ঠিত হবে না। একটি কোথাও না কোথাও দুর্বলতা থেকেই যাবে। সমস্ত রাষ্ট্রে যে সমস্ত রাজারা থাকতো বা যে সমস্ত ক্ষমতাবান ব্যক্তিরা থাকতো, তারা যে সবসময় পোপের অধিকার মেনে চলবে তার কোনো কথা ছিল না। তারা নিজেদের অধিকারও কখনো কখনো স্থাপন করার চেষ্টা করবে। তো এভাবে যে পোপতান্ত্রিক ব্যবস্থা ছিল সেটি কিন্তু খুব সরলভাবে পরিচালিত হচ্ছিল না, তার কোথাও না কোথাও একটা ত্রুটি দেখা যাচ্ছিল, যে কারণেই এই বিশ্বজনীন শাসন ব্যবস্থা এর বিরুদ্ধে মতবাদ সৃষ্টি হতে শুরু করেছিল। এবং এই মধ্যযুগীয় রাষ্ট্র ধারণাতে আরেকটা যেটি ধারা ছিল কি না, সামন্ততান্ত্রিক ব্যবস্থা। সামন্ততান্ত্রিক ব্যবস্থা, তো এখানে আমরা আলোচনা করেছিলাম যে সামন্ততন্ত্র কি এবং ম্যানর ব্যবস্থা কি, সে সমস্ত কিছু সম্পর্কে আলোচনা করেছিলাম। মূলত এই সামন্তরা অর্থনীতির সাথে সাথে রাজনীতিতেও তারা পদক্ষেপ করেছিল, তারা সেগুলিতেও হস্তক্ষেপ করতে শুরু করেছিল। দেখো, মূলত অর্থনীতি যখন সামন্তদের হাতে থাকছে, স্বাভাবিকভাবেই তারা সেখানে রাজ্যের ওপর অধিকার স্থাপন করার চেষ্টা করবে। রাজ্যের যখন মূল ভিত্তি অর্থনীতি হচ্ছে এবং অর্থনীতিটা থাকছে সামন্তদের হাতে, তো সে জায়গাতে তারা কিন্তু রাজ্যের বিভিন্ন ক্ষমতার ক্ষেত্রে হস্তক্ষেপ করছে। তাহলে এই মধ্যযুগীয় সামন্ত ব্যবস্থার ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে কি দেখে নিলাম আমরা, যে বিশ্বজনীন শাসন ব্যবস্থা, যেখানে একটি মাত্র শাসন ব্যবস্থা বা পোপ শাসন ব্যবস্থা। দ্বিতীয়টি হলো সামন্ততান্ত্রিক ব্যবস্থা। ও দ্বিতীয় যে পয়েন্টটি হচ্ছে আধুনিক চিন্তা সে সম্পর্কে। অর্থাৎ প্রথমে যে মধ্যযুগীয় ব্যবস্থা ছিল তার বিরুদ্ধে এই বৃহৎ একটি শাসন ব্যবস্থার পরিবর্তে যে ক্ষুদ্র ক্ষুদ্র শাসন ব্যবস্থা প্রচলন ঘটেছিল সে সম্পর্কে আলোচনা করে নেব। দেখো, এই সময়কালে মানুষজন ভাবতে শুরু করেছিল যে মধ্যযুগীয় এই ব্যবস্থা বা বৃহৎ শক্তির পরিবর্তে যদি ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে কোনো একটি অঞ্চলকে কেন্দ্র করে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, সেটি আরো সুপ্রতিষ্ঠিত এবং সুসজ্জিত হবে। মনে করো তোমার ভারতবর্ষ, এই ভারতবর্ষ এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত। তো সমগ্র এশিয়া মহাদেশকে যদি আমরা একটি শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালনা করতে থাকি, তাতে কিন্তু অনেকটা সমস্যার সৃষ্টি হতে পারে। যে কারণে আমাদের ভারতবর্ষের যে নির্দিষ্ট আইন বিধি রয়েছে তার মাধ্যমে আমরা ভারতবর্ষকে পরিচালনা করছি। সেক্ষেত্রে কি আমরা ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা অনেকটাই ভালোভাবে পরিচালনা করতে পারছি। আবার ভারতবর্ষ বিভিন্ন জেলা, বিভিন্ন রাজ্য এগুলিতে বিভক্ত রয়েছে। প্রতিটি রাজ্যের একটা নির্দিষ্ট শাসন ব্যবস্থা, নির্দিষ্ট ধারা রয়েছে, সেগুলির মধ্য দিয়ে শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে। তো একইভাবে এই আধুনিক চিন্তাতেও এই
এই ধারাটিকে স্থাপন করার চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ প্রত্যেকটি রাষ্ট্রের, প্রত্যেকটি দেশের নিজস্ব একটি আইন বিধি থাকবে, একজন রাজা থাকবে, তিনি তার শাসন ব্যবস্থা বা তার দেশকে তিনি পরিচালিত করবে। এটি ছিল মূলত আধুনিক চিন্তার মূল বক্তব্য, যেটিকে কি বলা হচ্ছে, নিরঙ্কুশ রাজতন্ত্র। নিরঙ্কুশ রাজতন্ত্র মানে কি, একজন রাজার মধ্যে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে। অর্থাৎ একটি দেশ, তার একটি রাজা থাকবে এবং সেখানে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে। ওই দেশ অন্য কোনো দেশের আইন বিধির মাধ্যমে পরিচালিত হবে না। সেক্ষেত্রে যেটি লক্ষ্য করার বিষয় হলো, এই নিরঙ্কুশ রাজতন্ত্র প্রতিষ্ঠা সম্পর্কে তোমাদের আমি এত টাইম ধরে আলোচনা করলাম। এর মূল কারণগুলির মধ্যে যেটি ছিল ক্রুসেডের যুদ্ধ। ক্রুসেডের যুদ্ধ, দেখো এখানে আমরা মূলত আলোচনা করছি কি না, সামন্ততন্ত্র এবং রাজতন্ত্রের মধ্যে সম্পর্ক সম্পর্কে। কিন্তু এর আগে যে আমি একটি কথা বললাম যে পোপতন্ত্র, পোপতন্ত্র কিন্তু এখানে লুপ্ত হয়ে গিয়েছিল। কিসের মাধ্যমে না, এই ক্রুসেডের মাধ্যমে। মূলত ক্রুসেড কি ছিল, ক্রুসেড ছিল একটি ধর্মযুদ্ধ যেটি শুরু হয়েছিল খ্রিস্টান এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে। খ্রিস্টান এবং মুসলমান সম্প্রদায়ের মানুষজনেরা জেরুজালেমে কার অধিকার স্থাপিত হবে তাকে কেন্দ্র করে ক্রুসেড যুদ্ধের সূত্রপাত ঘটেছিল। মূলত জেরুজালেম কি ছিল না, খ্রিস্টানদের একটি পবিত্র স্থান ছিল। সেখানে যখন মুসলিমরা তাদের অধিকার স্থাপন করতে গেল, তখন তাদের ওই দুই গোষ্ঠীর মধ্যে যুদ্ধের সূত্রপাত ঘটলো, যার মধ্য দিয়ে, অর্থাৎ এই ক্রুসেডের যুদ্ধ কিন্তু একটি যুদ্ধ বা একটি সময়কালে হয়নি। ক্রুসেডের যুদ্ধ অনেকগুলি ধারা বা এবং অনেকটা সময় নিয়েই সংগঠিত হয়েছিল। তো এই ক্রুসেডের যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু পোপতন্ত্রের অবসান ঘটে গিয়েছিল। যেখানে পোপতন্ত্র যখন তার ক্ষমতা লুপ্ত হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে সামন্ততন্ত্র এবং রাজতন্ত্র তাদের অধিকার বৃদ্ধি করতে থাকে। অর্থাৎ সামন্ততন্ত্র এবং রাজতন্ত্র উভয় পক্ষে সমানভাবে তাদের ক্ষমতাকে বৃদ্ধি করতে থাকে। সাথে সাথে যেটি হয়েছিল, দেখো বুর্জুয়া শ্রেণীর উদ্ভবও এই সময় ঘটেছিল। বুর্জুয়া শ্রেণী কারা ছিল, বুর্জুয়া শ্রেণীর উদ্ভব, এই বুর্জুয়া শ্রেণী কারা ছিল না, ইউরোপে যে সমস্ত বণিক সম্প্রদায়ের মানুষজনেরা ছিল, যারা বিভিন্ন ধরনের সামুদ্রিক ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিল এবং বিভিন্ন ধরনের অন্য যে সমস্ত বস্ত্র শিল্প এবং লৌহ শিল্প, এই ধরনের বিভিন্ন শিল্প কার্যকলাপের সাথে যুক্ত ছিল, সেই সমস্ত মানুষদেরকে বলা হতো বুর্জুয়া। অর্থাৎ আগে আমরা যখন দেখেছিলাম যে পোপতন্ত্রের সাথে সামন্ততান্ত্রিক ব্যবস্থা ছিল, সাথে সাথে আমরা এখানে বুর্জুয়া শ্রেণীরও উদ্ভব লক্ষ্য করতে পারলাম। অর্থাৎ যেখানে সামন্ততন্ত্রের অবসান ঘটলো, তারপর থেকে উদ্ভব ঘটলো বুর্জুয়া শ্রেণী। তাহলে মূলত এগুলি কারণ ছিল নিরঙ্কুশ রাজতন্ত্র প্রতিষ্ঠার। যখন বুর্জুয়া শ্রেণীর যে সামন্ত শ্রেণী, সেই সামন্ত শ্রেণীর সাথে সাথে রাজতন্ত্র ব্যবস্থা উভয়ই চাইলো ধীরে ধীরে তাদের ক্ষমতা প্রতিস্থাপিত করতে, তখন এই নিরঙ্কুশ রাজতন্ত্রের ধারার মধ্য দিয়ে কতগুলি ছোট ছোট নতুন রাজ্যের উদ্ভব ঘটল, যেগুলির মধ্যে কি কি ছিল না, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, পোল্যান্ড, এ ধরনের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের উদ্ভব ঘটতে থাকলো। তো এখন মূলত উল্লেখযোগ্য যে নবগঠিত রাজ্যগুলির মধ্যে আমরা আলোচনা করে নেব ফ্রান্স এবং ইংল্যান্ড সম্পর্কে। ফ্রান্স এবং ইংল্যান্ড যেটি পরবর্তীকালে ইউরোপে নিজেদের ক্ষমতা প্রাধান্য করেছিল এবং সর্বোচ্চ শ্রেণীর মধ্যে উঠে এসেছিল, তাদের সম্পর্কে আমরা আলোচনা করে নেব কিভাবে এই ফ্রান্স এবং ইংল্যান্ডে পোপতন্ত্রের পরিবর্তে রাজতান্ত্রিক ব্যবস্থা স্থাপিত হয়েছিল। প্রথমে দেখো ফ্রান্স সম্পর্কে আমরা আলোচনা করে নেব। ফ্রান্সে ফিলিপ অগাস্ট এই পোপতন্ত্রের পরিবর্তে সেখানে রাজতান্ত্রিক ব্যবস্থা স্থাপন করতে এগিয়ে এসেছিল। নামটি তোমাদের মনে রাখতে হবে যে ফিলিপ অগাস্ট। যখন ফিলিপ অগাস্ট এখানে পোপতন্ত্রের পরিবর্তে রাজতান্ত্রিক ব্যবস্থা স্থাপন করতে চাইলো, স্বাভাবিকভাবে সেখানে একটি শূন্য অবস্থার সৃষ্টি হয়েছে, কারণ জনগণের সমর্থন ছাড়া কখনোই কোনো ব্যক্তি সিংহাসন লাভ করতে বা রাজার আসন লাভ করতে। যখন ফিলিপ অগাস্ট এখানে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইলেন, স্বাভাবিকভাবে সেখানে একটি শূন্যস্থান, অর্থাৎ রাজার আসনে কোনো ব্যক্তি কিন্তু থাকছে না, কারণ পোপতন্ত্রের অবসান ঘটে যাচ্ছে, সাথে সাথে জনগণের সমর্থন এখন না পাওয়ার কারণে সেখানে কোনো
রাজা হিসেবে কেউ স্থাপিত হচ্ছে না। তো সেই শূন্যস্থান সৃষ্টি হচ্ছে, বা বাইরের থেকে যে সমস্ত মানুষজনরা থাকছে তারা ভাবলো কি না এখানে একটি দুর্বল জায়গা রয়েছে। তো আশেপাশের যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলি ছিল বা যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলি ছিল তারা ফ্রান্সের ওপর আক্রমণ করতে শুরু করেছিল। তাদের মধ্যে একটি কি ছিল না, ইংল্যান্ড। ইংল্যান্ড ফ্রান্সকে আক্রমণ করতে শুরু করলো এবং ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যে যুদ্ধের সূত্রপাত ঘটলো সেটিকে বলা হলো শতবর্ষব্যাপী যুদ্ধ, অর্থাৎ পুরো 100 বছর ধরে এই যুদ্ধ চলে গিয়েছিল। সুতরাং এটিকে বলা হতো শতবর্ষব্যাপী যুদ্ধ। কিন্তু এই যে ইংল্যান্ড বা ব্রিটিশ বাহিনী, সেই ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে ফ্রান্স সেখানে তাদের নিজেদের আধিপত্যকে বজায় রাখতে সক্ষম হলো এবং সেই কাজে তাদেরকে সাহায্য করলো কে, এক তো ফিলিপ অগাস্টের নাম আমরা পেয়ে গেলাম, সাথে সাথে আরেকজন ব্যক্তি ছিলেন যিনি ছিলেন জোয়ান অফ আর্কে। জোয়ান অফ আর্কে এখানে একজন সৈন্যবাহিনী রূপে বা সেনাবাহিনীর প্রধান হিসেবে সেই কাজে এগিয়ে এসেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। সুতরাং জোয়ান অফ আর্কের যে এই নতুন চেতনা, অর্থাৎ মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসবে এবং নিজের দেশের জন্য কিছু কাজ করবে, এই যে নতুন চেতনা বা ভাবধারা, এটি কিন্তু মানুষের মধ্যে একটি জাতীয়তাবাদের তৈরি করেছিল বা জাতীয়তাবাদের ধারাকে তৈরি করেছিল। জাতীয়তাবাদ কি না, কোনো মানুষের মনের মধ্যে বা কোনো মানুষের নিজের জীবন ধারার মধ্যে যখন সে তার নিজের ঐতিহ্যকে, নিজের দেশ সম্পর্কে নতুন ভাবে জানতে শুরু করে, নিজের দেশের জন্য কিছু করতে শুরু করে, সেটিকেই বলা হয়ে থাকে জাতীয়তাবাদ। তো জোয়ান অফ আর্ক যখন এই ফ্রান্সের সেনাবাহিনীর মধ্য দিয়ে কাজ করতে থাকলেন তখন সেটি ধীরে ধীরে ফ্রান্সের মানুষজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদ তৈরি বা জাতীয়তাবাদ সৃষ্টির কাজ করেছিল। তো সেখানে স্বাভাবিকভাবেই মানুষজন এই ফিলিপ অগাস্টকে সমর্থন করবে, রাজা হিসেবে ফিলিপ অগাস্টকে মেনে নেবে। তো সেখানে রাজতান্ত্রিক ব্যবস্থাটি প্রতিস্থাপিত হলো। মানুষজন বুঝতে চাইলো যে তাদের রাষ্ট্রকে পরিচালনা করার জন্য একজন রাজার প্রয়োজন, একজন প্রধান ব্যক্তির প্রয়োজন, যাকে তারা ফিলিপ অগাস্টকে মেনে নিল। সাথে সাথে সেখানে কর ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, অর্থনীতিকে সবল করার জন্য কর ব্যবস্থা প্রচলন করা হলো, ইন্টেন্ডেন্ট ব্যবস্থার প্রচলন করা হলো। এইভাবেই মূলত ফ্রান্সে রাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিস্থাপিত হয়েছিল। তাহলে ফ্রান্সে কিভাবে রাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিস্থাপিত হয়েছিল সেটি আমরা আলোচনা করে নিলাম। এখন আমরা আলোচনা করে নেব যে ইংল্যান্ডে কিভাবে এই রাজতান্ত্রিক ব্যবস্থা স্থাপিত হয়েছিল। ইংল্যান্ডে এই কাজে এগিয়ে এসেছিলেন বিজেতা উইলিয়াম। তিনি প্রধানত রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে এসেছিলেন। ইংল্যান্ডের যে ব্যবস্থা ছিল সেখানে একটা প্রভাব ফেলেছিল কে না, প্লেগ। প্লেগ রোগের ভয়াবহতা এই সময় একটা অন্যতম প্রভাব ফেলেছিল। প্লেগ রোগের কারণে এই সময় যেমন বহু মানুষের মৃত্যু ঘটেছিল, সাথে সাথে যে সমস্ত দাসরা ছিল তাদেরও মুক্তি ঘটেছিল এবং শিল্প বিপ্লবের কারণে তারা এক জায়গা থেকে অন্য জায়গাতে গিয়ে বা শহর অঞ্চলে গিয়ে কলকারখানাগুলিতে নতুনভাবে কাজকর্ম করা শুরু করেছিল। সুতরাং তাদের কাছেও একটা অর্থের যোগান ঘটেছিল। হ্যাঁ, সেটা পরিমাণটা খুব হয়তো কম হতে পারে, কিন্তু তাদের কাছেও একটা পরিমাণ অর্থ সঞ্চয় হতে শুরু করেছিল। তাহলে একটা কারণ এই ইংল্যান্ডের ক্ষেত্রে, একটা কারণ তোমাদের বললাম যে প্লেগ রোগ ও শিল্প বিপ্লব, এই দুটি কারণ এখানে এসেছিল, যে কারণে কিন্তু একটি নতুন শ্রেণীর উদ্ভব ঘটেছিল যারা স্বাধীন কৃষক রূপে বা স্বাধীন শ্রমিক রূপে তাদের আত্মপ্রকাশ ঘটেছিল। অর্থাৎ সমাজে যেখানে দেখো একটা সামন্ত শ্রেণীর বজায় ছিল, একদিকে রাজতন্ত্র, একদিকে পোপতন্ত্র, অপরদিকে সামন্ত শ্রেণী। আমরা মূলত এই তিনটি শ্রেণীর কথা এত সময় ধরে আলোচনা করে আসছিলাম, যেখানে পোপতন্ত্রের অবসান ঘটে গিয়েছিল এবং সামন্ততন্ত্র ও রাজতন্ত্রের মধ্যে দ্বন্দ্বের দ্বারা এক ধরনের নতুন বা ক্ষুদ্র রাষ্ট্রের উদ্ভব ঘটছিল। সেখান থেকে আরেকটা শ্রেণী আমরা পেয়ে গেলাম কি, কৃষক শ্রেণী। তাহলে মূলত এখন সমাজে রাজতন্ত্র, সামন্ততন্ত্র ও কৃষক শ্রেণী, এই তিনটি সম্প্রদায়ের অবস্থান রয়েছে। এখন দেখো এই সম্প্রদায়টি সম্পূর্ণভাবে আলাদা, কিন্তু এদের মধ্যে একটি সামঞ্জস্য লক্ষ্য করা যায় যে এরা কিন্তু মিডিয়েটর হিসেবে বা
মধ্যবর্তী শ্রেণী হিসেবে কাজ করেছিল। দেখো, মূলত এই যে সামন্ততন্ত্র এবং কৃষক, এদের যে কার্যকলাপ বা এদের যে অধিকার, এটা কিন্তু সমান ছিল। রাজতন্ত্রের ক্ষেত্রে সেটি আলাদা। সামন্ততন্ত্র এবং কৃষক এরা কিন্তু একই শ্রেণীতে বসবাস করত। তো এই দুটি সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয় যে এরা এবার থেকে রাজ্য পরিচালনা করবে, রাজতন্ত্রকে সরিয়ে এদের দুজনের মধ্যে কেউ একজন রাজতন্ত্রের প্রধান হয়ে উঠবে বলে তাদের মধ্যে লড়াইয়ের সূত্রপাত হয়। এই যে সামন্ততন্ত্র এবং কৃষকদের মধ্যে যে লড়াইয়ের সূত্রপাত হয়, এটাকেই বলা হয়ে থাকে গোলাপের যুদ্ধ। এটাকেই মূলত বলা হয়ে থাকে গোলাপের যুদ্ধ। সামন্ততন্ত্র এবং কৃষক শ্রেণীর মধ্যে যে লড়াইটি হচ্ছে, এই লড়াইয়ে সামন্ততন্ত্ররা ধীরে ধীরে, যে সামন্তরা ছিল তারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং তাদের ক্ষমতা ধীরে ধীরে লোপ পায়। অর্থাৎ জয়ী হলো কে না, কৃষক সম্প্রদায়। এখন দেখো যে ব্যাপারটি রয়েছে যে শেষ পর্যন্ত কিন্তু রাজতন্ত্রের শাসন প্রতিষ্ঠিত হলো, কিন্তু লড়াই তো হয়েছিল সামন্ততন্ত্র এবং কৃষক শ্রেণীর মধ্যে। তো সেখানে কি হলো না, রাজতন্ত্র এই কৃষকদেরকে বিভিন্ন ধরনের ভাবধারা, বিভিন্ন ধরনের চিন্তাধারার মধ্য দিয়ে তারা যে তাদের যে অধিকারটি ছিল সেই অধিকারটিকে কাজে লাগিয়ে, অর্থাৎ তাদের সহায়তাতে রাজতন্ত্রের যে মানুষজনেরা ছিল তারা সিংহাসন লাভ করত। প্রকৃত যুদ্ধে জয়লাভ করেছিল কারা? কৃষকরা। কিন্তু রাজনৈতিক যে ভাবধারা, কৃষকরা তো খুব একটা পড়াশোনা জানতো না বা তারা অত, তাদের চিন্তা ভাবনা থাকতো না। তারা ছিল খুব সহজ সরল মানুষ যারা শিল্প বিপ্লবের মধ্য দিয়ে কিছু পরিমাণ অর্থ সঞ্চয় করে সমাজে একটা শ্রেণীতে লাভ করেছিল। সুতরাং তাদের মধ্যে খুব একটা ওই রাজনৈতিক চিন্তা বা পলিটিক্স ভাবধারা তাদের মধ্যে জনপ্রিয় ছিল না। তাদেরকে রাজতন্ত্রে যে সমস্ত মানুষজনেরা ছিল তারা যেভাবে বুঝিয়েছিল সেভাবে বুঝে তারা কি করলো না, তাদের যে অধিকারটা ছিল, কৃষকদের যে অধিকারটা ছিল, সেই অধিকারটিকে কাজে লাগিয়ে রাজতন্ত্রের মানুষজনেরা সিংহাসন লাভ করলো এবং এখানে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো। প্রথম যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল সেটি ছিল টিউডর বংশ। টিউডর বংশের প্রথম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রথম রাজা ছিলেন সপ্তম হেনরি। তো মূলত সপ্তম হেনরির তার নিজের বুদ্ধি বা মস্তিষ্ক প্রসূত এই ধারার মধ্য দিয়ে তিনি ক্ষমতা গ্রহণ করেছে। কিন্তু যখন এই টিউডর বংশ তাদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠাপিত করে দিল, তখন তারা এই কৃষকদের যে পরিমাণ অধিকার প্রদান করবে বলে বলেছিল বা যে পরিমাণ অধিকার দান করবে বলে বলেছিল, সেই পরিমাণ অধিকার তারা সেখানে দান করলো না। তারা পার্লামেন্ট ব্যবস্থা নিয়ে এসে তাদেরকে বিভিন্ন আইনের জালে জড়িয়ে দিতে থাকলো এবং তাদের ক্ষমতাকেও সীমাবদ্ধ করে দিল। অর্থাৎ যখন রাজতন্ত্র তাদের ক্ষমতা স্থাপন করতে শুরু করলো, তখন নিশ্চয়ই তিনি ভাবতে শুরু করেছিলেন যে কৃষকরাও কিন্তু একসময় বিদ্রোহী হতে পারে, কৃষকরাও চাইতে পারে যে তারা তাদের ক্ষমতা পুনরায় স্থাপন করবে, তারা যে অধিকার লাভ করেছিল তার মধ্য দিয়ে তারা ইংল্যান্ডের শাসনভার গ্রহণ করবে। সুতরাং তারা যাতে এই শাসনভার আর চাইতে না পারে বা তারা যাতে একসময় বিদ্রোহী হয়ে উঠতে না পারে, তার জন্যই পার্লামেন্ট শাসন ব্যবস্থা নিয়ে এসে সেখানে বিভিন্ন ধরনের আইনের মধ্য দিয়ে তাদের ক্ষমতাকে বেঁধে দেওয়া হয়েছিল। অর্থাৎ যেখানে কৃষকদের সাহায্যে সে একসময় শাসন ক্ষমতা লাভ করেছিল, সেই কৃষকদেরকে বিভিন্ন আইনের মাধ্যমে বেঁধে দেওয়া হয়েছিল। এই কাজটি করেছিলেন কিন্তু যিনি প্রথম রাজা ছিলেন সপ্তম হেনরি। দ্বিতীয় যিনি রাজা ছিলেন অষ্টম হেনরি, তিনি বিভিন্ন ধরনের ধর্ম সংস্কারমূলক কাজে হস্তক্ষেপ করেছিলেন। চার্চ এবং পোপদের যেইটুকু ক্ষমতা ছিল বা যে অধিকার ছিল সেই সমস্ত সংস্কারমূলক কাজে তিনি হস্তক্ষেপ করেছিলেন। তোমাদের ফ্রান্সের ক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি যে ফ্রান্সে যখন চতুর্দশ লুইয়ের শাসনভার ছিল, চতুর্দশ লুইয়ের শাসনভার ছিল একদম সর্বোচ্চ পর্যায়ে, যেখানে তিনি ঈশ্বরকে প্রতিনিধি রূপে বা তিনি যখন রাজা হয়ে উঠলেন তিনি বলতে থাকলেন যে তিনি ঈশ্বরের ছায়া, ঈশ্বরের প্রতিনিধি, তার অনুসারেই রাষ্ট্র পরিচালিত হচ্ছে বলে তিনি ঘোষণা করলেন। অর্থাৎ দেখো, একটা সময়ে এসে যখন চতুর্দশ লুইয়ের শাসন চললো তখন সেখানে কি না ঈশ্বরের ছায়া বা ঈশ্বরের প্রতীকী স্থাপিত হলো এবং অষ্টম হেনরি ধর্ম সংস্কারমূলক কাজে শুরু করেছিল। দুটি জায়গা কিন্তু আলাদা, একটি ইংল্যান্ডে সংগঠিত হয়েছিল, অপরটি ফ্রান্সে সংগঠিত হয়েছিল, কিন্তু দুটি জায়গাতেই দেখো ধর্ম একটা কেন্দ্র হয়ে উঠছে। সুতরাং লাস্ট পর্যায়ে আমরা বা শেষ পর্যায়ে আমরা দেখলাম কি না, নিরঙ্কুশ রাজতন্ত্র স্থাপিত হয়ে গেল এবং নিরঙ্কুশ রাজতন্ত্র ধীরে ধীরে তার সাম্রাজ্য বিস্তার করতে লাগলো। কিন্তু যখন ধর্মকে কেন্দ্র করে পুনরায় আবার রাষ্ট্রের উদ্ভব ঘটতে লাগলো বা ধর্মকে কেন্দ্র করে রাষ্ট্র পরিচালিত হতে থাকলো, তখন কিন্তু আবার একটি নতুন ধারণা বা ভাবধারার জন্ম হয়েছিল। তো এটি ছিল মূলত নিরঙ্কুশ রাজতন্ত্র উদ্ভবের ঘটনা, যেখানে আমরা মূল রাষ্ট্ররূপে বা যে দুটি মূল রাষ্ট্র ছিল ফ্রান্স এবং ইংল্যান্ড সে সম্পর্কে আলোচনা করে নিলাম। তো
আধুনিক রাষ্ট্রের উদ্ভব সম্পর্কিত আলোচনাটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ। Edwins Learn, Grow, Succeed.